বাংলাদেশের কোটা সিস্টেম এখন খুবই পরিষ্কার। 93% মেধাবী কোটা বা সাধারণ কোটা আমরা যেটা বলি, আর 5% মুক্তিযোদ্ধা, তার সন্তান, তার নাতি নাতনি, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যদি সরকার মনে করে, যেহেতু এটা পলিসি ডিসিশন, এটা কিন্তু কোনো কিছুকে সামনে রেখে না, শুধুমাত্র পলিসি ডিসিশনটা সরকারের হাতেই থাকতে হবে, এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে। আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল 104 অ্যাপিলেট ডিভিশন এই সিদ্ধান্ত প্রদান করেছে। আজকে যে রায়টি দিয়েছে সেটা একটি ঐতিহাসিক রায়। আমাদের যে কোটা প্রথার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন, আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলনরত শিক্ষার্থী যারা, তারা যেন ঘরে ফিরে যান, তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে, তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন, তারা যেন আর রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি না করেন, তারা যেন এই ঘোলা পানিতে মাছ শিকার করার যে প্রবণতা, তারা এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা, তার থেকে যেন তারা ফিরে যায়, সে আহ্বান আমি তাদেরকে জানাবো। আপিল বিভাগ রায়ে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বর্তমান প্রিভেলিং সিচুয়েশনে টু ডু কমপ্লিট জাস্টিস আন্ডার আর্টিকেল 104 অফ দি কনস্টিটিউশন, এক্স্যাক্টলি এই কথাটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন। তারা এই কোটার জায়গাটাকে নির্ধারণ করে দিয়েছেন। যে দাবিগুলি ছিল উভয় পক্ষ থেকে সংস্কার আর্গুমেন্ট করার জন্য, শিক্ষার্থীর পক্ষ থেকে তারাও এই আর্গুমেন্টে করেছে, তারা সংস্কার চায়, আমিও বলেছি সংস্কার চাই। সুতরাং এই সংস্কার চাওয়ার প্রেক্ষিতে উভয় পক্ষের যেহেতু এখানে একটা সিমিলার জায়গা তৈরি হয়েছে, অ্যাপিলেট ডিভিশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং এই রায়ে এইটুকু বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার। আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি ম্যাটার। তিনটা আর্গুমেন্ট ছিল। পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না, কিন্তু আজকে অ্যাপিলেট ডিভিশন 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন, সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন এবং সংস্কার করতে পারবে, এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে, এটা তাদের সম্মানের বিষয়। আর অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল 28, 29, 14 অনুযায়ী যেভাবে প্রোটেক্ট করতে বলা হয়েছে, সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে। এবং নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে। মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কার্যে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। সার্টিফাইড কপি আমরা দ্রুতই পেয়ে যাব, বিশেষ করে অপারেটিভ পার্টের সার্টিফাইড কপি আমরা এক সপ্তাহের মধ্যেই বা তারও কম সময় 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব। পুরো জাজমেন্ট পেতে আমাদের একটু সময় লাগবে। বাংলাদেশে কোটা তাহলে কি হলো, সিস্টেমটা কি জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য 3 মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়, শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ধরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। একটি লম্বা অবজারভেশন অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, সেই দিক বিবেচনা করে